চার্জশিটও অবৈধ ঘোষণা। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। রায়কে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল। শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে বিদেশি শক্তি ব্যবহারের অভিযোগ নেতাদের। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার $1600 কোটি। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম, চালানো হচ্ছে পরিকল্পিত অপপ্রচার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি। গণঅভ্যুত্থানের পর নতুন উদ্যমে শিক্ষক শিক্ষার্থীদের উদযাপন। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং দীর্ঘ 9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু। প্রথমবারের মতো ট্রাভেল পাসে 653 পর্যটকের যাত্রা, স্বস্তি ব্যবসায়ীদের। এদিকে পরিকল্পিতভাবে বিদেশি শক্তি ব্যবহার করে 21শে আগস্ট হামলা ঘটানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ফাঁসাতেই আওয়ামী লীগ সরকার গল্প সাজায় বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21 আগস্ট হামলা মামলা থেকে খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, রাজনৈতিকভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই 21শে আগস্টের ঘটনায় নাটক সাজানো হয়। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালারে দেওয়া হয়েছে। এদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে, চলে আসবেন। উনি তো সব মামলা ইচ্ছা করলে তো অনেকের মামলা খারিজ করে দিয়েছেন একটা সরকারি অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা উনি করতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন কোর্টের মাধ্যমে, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে, আইনের শাসন যে বলতে যেটা আমরা বোঝাই, সেইভাবে মামলাগুলো শেষ করে উনি চলে আসবেন। বাংলাদেশকে ভারত সুনজরে দেখেন উল্লেখ করে নেতারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আন্তর্জাতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে শুধু ব্যাংক খাতের লুটের টাকায় বানানো যেত
24টি পদ্মা সেতু। বছরে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। অনিয়মে রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলায় সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টাকে দেয়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কমিটির এক সদস্য বলছেন, শেখ হাসিনার আমলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রচার ছিল মিথ। 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর দেশ থেকে গড়ে 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরগুলোতে পাওয়া নিট বিদেশি সাহায্য ও বিনিয়োগের দ্বিগুণ। এছাড়া যে কর ফাঁকি দেওয়া হয়েছে সেই অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয় শ্বেতপত্র কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি, যাতে উঠে এসেছে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের ভয়াবহ এমন দুর্নীতির ফিরিস্তি। প্রতিবেদনে বলা হয়, বাস্তবতাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখাতে বছর বছর উচ্চ প্রবৃদ্ধির মিথ দাঁড় করিয়েছিল হাসিনা সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন খাতে ব্যয় করেছে 7,20,000 কোটি টাকা। এই খরচের 40% বা 2,80,000 কোটি টাকা লুটপাট করেছে সরকার ঘনিষ্ঠরা। একটা চিত্র যেটা দেয়া হয়েছে যে প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছিল, বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীনে। আমাদের ফাইন্ডিং হচ্ছে প্রবৃদ্ধি ছিল না তা কিন্তু না, কিন্তু যেই মাত্রায় প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেটা ছিল না, আর যেই দিকে যাচ্ছিল দিকটা ছিল উল্টো। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। এ খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে নির্মাণ করা যেত 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু। গত 15 বছর ধরে যেই ধরনের নৈরাজ্য চলেছে তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রায় 60টির মতো ব্যাংক, কিন্তু এর মধ্যে 10-15টি ছাড়া আর বাকিদের স্বাস্থ্য খুব একটা ভালো না। এছাড়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, খাতটিতে বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও সরকারের সাথে যোগসাজশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির চ্যানেল হিসেবে কাজ করেছেন তৎকালীন জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগ। আর ছোট বড় সকল প্রকল্প পাশ করাতে লাগত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমতি। বিগত 15 বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয়, যার ফলে উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলের লুটপাটের চিত্রে অন্তর্বর্তী সরকার আতঙ্কিত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাচারের অর্থ বিদেশ থেকে ফেরানোর চেষ্টার পাশাপাশি জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেছেন শফিকুল আলম। প্রফেসর ইউনূস এটা বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত। বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগসাজশে করা হয়েছে, এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে। খেলাপি ঋণ এখন 15%-এর মতো আছে, সেটা ইভেনচুয়ালি যে হিট করবে 30%-এর মতো, এটা উইচ ইজ টু হাই। মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 5 আগস্টের পর দেশে কিছুদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে। In a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed, then the Taliban type of government as if is coming into. Bangladesh people actually feel that they are being victimized for no fault of themselves. And the bad thing about this is that as these vitriolics continue, the sentiments start hardening. This doesn't give anything good to any party.
জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস নতুন পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন। দুপুরে রংপুরে তিনি কথা জানিয়েছেন। উপদেষ্টা বলেছেন, পড়াশোনায় যেন বাড়তি খরচ না হয় এবং সবাই যাতে সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে। অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। ৭১ ডিসেম্বরে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিনেই বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এতে অংশ নেন। শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় এবারে ১৬ই ডিসেম্বর উদযাপন করবে দেশের মানুষ। বিজয়ের মাসে এমন আয়োজন প্রায় প্রতি বছরই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের মতো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ হয়তো দেখা যায়নি বহুদিন। রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে এসে বিজয় র্যালিতে অংশ নেন প্রায় প্রতিটি হলের ছাত্রছাত্রী। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে তার নেতৃত্বে র্যালিটি স্মৃতি চিরন্তনী চত্বরে গিয়ে শেষ হয়। এবারের বিজয়ের তাৎপর্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি উল্লেখ করে সবাইকে এক হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বিভিন্ন মুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব। সাধারণ শিক্ষার্থীদের মতে এবারের বিজয় র্যালি ৭১ আর ২৪কে একই সূত্রে গেঁথেছে। তবে এই ধারা অব্যাহত রাখতে বিপ্লবের চেতনা মাথায় রেখে দেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ তাদের। ২৪-এর চাওয়া অনেকটার রিফ্লেকশন আমি এখানে দেখেছি। আমার মনে হয় যে এবারের বিজয়ের তাৎপর্য অনেক বেশি। বিজয়কে এখন ওন করার একটা প্রবণতা শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে। আর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, এমন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ২৪-এর বিজয়েরই প্রতিফলন। এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যেই আসলে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। যে ড্রিম ছিল সবসময় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রোগ্রামে অংশগ্রহণ করবে, আপনারা তারই একটি প্রতিফলন আজকের প্রোগ্রামে কিন্তু দেখেছেন। বিজয়ের ৫৩ বছরে নতুন করে গড়ে উঠবে সর্বসাধারণের স্বপ্নের বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানিয়েছেন, চলতি মাসেই চূড়ান্ত সুপারিশপত্র জমা দেওয়া হবে। জনমুখী, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন করতে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের ১১তম বৈঠক শেষে তিনি একথা বলেছেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, জনপ্রশাসন না বলে জনসেবা এবং ক্যাডারের বদলে বিসিএস ডিসিপ্লিনের নাম ব্যবহারের সুপারিশ করা হবে। কমিশনের ১১তম বৈঠক শেষে তারা একথা বলেছেন। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস, হেলথ, কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা। রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব। যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ৩ মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। এবার বাণিজ্যের খবর। দেশে 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা
অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার। ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি রিড করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায়। অপারেটরদের দাবি দাওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডার্ক কোড না পায় না, এখন এই ডার্ক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে? সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি NTTN লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ট্রেনের ধাক্কায় ছিটকে গেল প্রাইভেট কার। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি গাড়ি, তবে হতাহত হয়নি কেউ। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ঘটেছে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যানজটের রেল লাইনে আটকে যায় প্রাইভেট কার। ট্রেন আসছে দেখে ব্যারিয়ার ফেলে দেন লাইনম্যান। বিপদ বুঝতে পেরে দ্রুত গাড়ি থেকে নেমে যান চালক। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার সহ হাইস, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে রেকার দিয়ে ওই ক্ষতিগ্রস্ত গাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। দেখছেন রাত 11টার সময়। নীল জলরাশির বুক চিরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছুটল MV বারোয়াউলিয়া। 9 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি মৌসুমে 653 জন পর্যটক নিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে এই জাহাজটি। প্রবাল দ্বীপে বারোয়াউলিয়ার যাত্রা শঙ্কা ছিল জটিলতাও। 9 মাস ধরে নানা আলোচনার পর অবশেষে পথ খুলল সেন্ট মার্টিনে। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে রওনা হলেন 653 জন পর্যটক। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ার ছড়ার BIWT এর ঘাট থেকে ছেড়ে যায় জাহাজটি। নীল জলরাশির বুকে ছুটে চলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। অবশেষে যেতে পারতেছি, ট্রাভেল পাস পেয়ে গেছি, এইটাই আর কি ভালো লাগতেছে। তো রেস্ট্রিকশনের মধ্যে দিয়েও আমরা আজকে প্রথম দিনই যেতে পারছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। যদিও এদিন 3টি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও ছেড়েছে কেবল MV বারোয়াউলিয়া। ট্রাভেল পাসটা একটু জটিল বিষয় ছিল। প্রথম একটু হয়রানি হবে, আমরা যদি আশা করি কিছুদিন চলে এটা অভ্যস্ত হয়ে যাবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত দৈনিক 2000 পর্যটক যেতে পারবে সেন্ট মার্টিনে। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, তো পলিথিন ব্যাগে যারা পলিথিন নিয়ে যাচ্ছে আর কি তাদেরকে আমরা পাটের ব্যাগ সরবরাহ করছি। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।